আজকে হচ্ছে তোমার একটা নতুন টপিক যেটা কিনা তুমি আগে কখনো দেখোনি, সেটা হচ্ছে ব্যতিচার শুরু করতে যাচ্ছি। তো ব্যতিচারের আসলে পড়ানোর আগে আমি বেশ কিছু সংজ্ঞা, তারপরে বেশ কিছু টার্ম যেগুলো কিনা আগে পরিচিত ছিল সেগুলো আমি বলতাম এতদিন, কিন্তু আজকে আমি ডিরেক্ট আগে ব্যতিচার কী জিনিস সেটা নিয়ে আইডিয়া দিব, তারপর হচ্ছে ওই সংজ্ঞাগুলোতে যাব। তো প্রথমে ব্যতিচার ঘটনাটা যদি ক্লিয়ার হয় তাহলে আসলে ওই সংজ্ঞাগুলো ইজিলি পারা যাবে, মানে বোঝা যাবে। এখন সংজ্ঞা যদি আগে বলে ফেলি সংজ্ঞাগুলো বোঝা যাবে না। সো আমরা আগে ব্যতিচারে কী হয় দেখি। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এটা আসলে ব্যতিচারের মূল ঘটনাটা এখানে আছে। এখানে আমরা একটু বর্ণনা করব কি হয়। এখানে এটা হচ্ছে একটা একবর্ণী আলোক উৎস। এই একবর্ণী আলোক উৎস থেকে আমরা যেটা বুঝতেছি, একবর্ণী বলতে বোঝায় হচ্ছে মনোক্রোমাটিক বলতে বোঝায় যে এটা একটা একবর্ণিক আলোক উৎস। তো অর্থাৎ এটাতে অন্য কোনো রং নাই, শুধুমাত্র একটা বর্ণের আলোই উৎপন্ন হয়। তাহলে এখন এই একবর্ণী আলোক উৎসটাতে এই আলো যদি বের হয়, আলোটা এই দিক দিয়ে যাবে। আচ্ছা, এদিক ধরলাম, এদিক দিয়ে যাচ্ছে। এখানে একটা ছিদ্র, এটা আসলে আমরা একটা ছিদ্র এস দিয়ে ডিনোট করছি, এস। এবং এখানে আরো দুইটা ছিদ্র, এগুলো খুবই সূক্ষ্ম এবং ক্ষুদ্র ছিদ্র। এখানে এসটা থেকে এসে আসলো আলো এসে দুই ভাগ হলো বলতে এখানে সে আসলো এই S1 এবং S2 দুইটা ছিদ্র দিয়ে আলো আবার তরঙ্গ আকারে বের হচ্ছে, এখান থেকে তরঙ্গ আকারে বের হচ্ছে। আর এটা হচ্ছে একটা পর্দা। এখানে যেটা হয়, তোমার ধরো এই বিন্দুতে S1 থেকে একটা আলো আসলো, S2 থেকে একটা আলো আসলো, এরা ধরলাম হচ্ছে এরা আমার পরস্পর বিপরীত দশায় আপতিত হয়েছে। তাহলে এই বিন্দুতে যেহেতু এই দুইটা উৎস থেকে এইটা এখন উৎস হিসেবে কাজ করতেছে, কারণ এখান থেকে আলো এসে পড়তেছে দুইটা থেকে, এটা থেকে যে তরঙ্গটা আসছে এবং S2 থেকে যে তরঙ্গটা আসছে, ধরলাম হচ্ছে এরা পরস্পর বিপরীত দশায় আপতিত হয়েছে। বিপরীত দশায় আপতিত হলে এখানে অন্ধকার বিন্দুর সৃষ্টি হবে। এই যে আমার যে এই লাইনটা, এটা হচ্ছে আমি বলতে পারি অন্ধকার বিন্দু, ঠিক আছে। আবার ধরলাম এখান থেকে একটা আলোক আসলো এবং এখান থেকে একটা আলোক আসলো, যেটা কিনা এই বিন্দুতে মিলিত হয়েছে, এবং এখানে এরা পরস্পর একই দশায় মিলিত হয়েছে এই বিন্দুতে, অর্থাৎ এই ডট বিন্দুগুলোতে, ডটেড লাইন সেগুলোতে এরা একই দশায়, এবং যেগুলো একদম একসাথে টানা লাইন সেগুলোতে বিপরীত দশায়। যেসব বিন্দুতে তারা একই দশায় আপতিত হয় সেসব বিন্দুতে আমরা বলতে পারি যে এরা উজ্জ্বল বিন্দু গঠন করে। এই যে আমরা দেখতেছি, তার মানে একটা বিন্দুতে অন্ধকার, একটা উজ্জ্বল, একটা অন্ধকার, একটা উজ্জ্বল, অন্ধকার উজ্জ্বল। এইভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ঝালরের সৃষ্টি হচ্ছে, উজ্জ্বল অন্ধকার। এটাকে বলা হয় পর্দায় আমার ব্যতিচার সম্পন্ন হয়েছে। এই ঘটনাটাকে বলা হয় ব্যতিচার। অর্থাৎ একটা একবর্ণী আলোক উৎস থেকে আমরা দুইটা সুসঙ্গত উৎস তৈরি করে নিচ্ছি। সুসঙ্গত উৎস আমি ভিডিওর শুরুতে বলছিলাম, আমি কিছু টার্ম বা সংজ্ঞার সাথে পরিচয় করাবো। সেগুলোর মধ্যে একটা হচ্ছে সুসঙ্গত উৎস। আমরা দুইটা সুসঙ্গত উৎস তৈরি করেছি। এই সুসঙ্গত উৎসগুলো থেকে যে নিঃসৃত আলো, সেগুলো কখনো একই দশায় বা কখনো বিপরীত দশায় আপতিত হচ্ছে। যেসব বিন্দুতে বিপরীত দশায় আপতিত হচ্ছে সেসব বিন্দুতে অন্ধকার বিন্দু, যেসব বিন্দুতে একই দশায় আপতিত হচ্ছে সেসব বিন্দুতে উজ্জ্বল বিন্দু গঠন হচ্ছে। এই ঘটনাটাকে বলা হয় ব্যতিচার। তাহলে ব্যতিচারের সংজ্ঞাটা যদি আমরা একটু বই থেকে দেখি, তাহলে আমরা দেখব যে এখানে দেখো ব্যতিচারের সংজ্ঞা। দুটি সুসঙ্গত উৎস থেকে নিঃসৃত সমান কম্পাঙ্ক এবং বিস্তারের দুটি আলোক তরঙ্গ কোনো মাধ্যমের কোনো একটি বিন্দুর মধ্যে একই সঙ্গে গমন করলে তরঙ্গ দুটির উপরিপাতনের ফলে বিন্দুটি কখনো কখনো খুব উজ্জ্বল এবং কখনো কখনো অন্ধকার দেখায়। আলোকের এই ঘটনাকে ব্যতিচার বলে। দুটা সুসঙ্গত উৎস বলতে কি বোঝায় সেটা জানতে হবে। তবে আপাতত আমরা বুঝতেছি কোনটা। এই যে আমরা চিত্রে যেটা দেখছিলাম, এখানে S1 S2 এই দুটো হচ্ছে সুসঙ্গত উৎস, ঠিক আছে। এটা হচ্ছে আমরা জাস্ট এখানে আলো আমরা আলো তৈরি করতেছি, আলো আসতেছে, এখানে আমরা ভাগ করে দিচ্ছি, এটাকে বলা হয় সুসঙ্গত উৎস। আচ্ছা, আরেকটা কি বলছে সংজ্ঞায়, যে সমান কম্পাঙ্ক এবং বিস্তারের দুটি আলোক তরঙ্গ কোনো মাধ্যমের একটি বিন্দুর মধ্যে দিয়ে একই সঙ্গে গমন করলে সমান কম্পাঙ্ক এবং বিস্তার, অর্থাৎ এই যে সুসঙ্গত উৎস থেকে আমার যে
এই তরঙ্গ বের হবে ওগুলো সমান কম্পাঙ্ক এবং বিস্তারের হওয়া লাগবে, সমান কম্পাঙ্ক এবং বিস্তার, না হলে এই শর্তগুলো ফিল আপ করবে না। এখানে ব্যতিচারের বেশ কিছু শর্তের মধ্যে একটা হচ্ছে সুসংগত উৎস হতে হবে, উৎস দুটি ক্ষুদ্র এবং সূক্ষ্ম হতে হবে, একটু আগে যেটা বলছি আমি এখানে সূক্ষ্ম এবং ক্ষুদ্র হতে হবে, তারপর উৎস দুটি পরস্পরের নিকটে হতে হবে, এগুলো হচ্ছে ব্যতিচারের শর্ত। আচ্ছা, এরপরে এখান থেকে আমার সংজ্ঞাটা আরেকবার আমি একটু মিলাই। এটা হচ্ছে তোমার কোন একটি বিন্দুর মধ্যে একই সঙ্গে গমন করলে তরঙ্গ দুটির উপরিপাতনের ফলে, আমরা এখানে দেখতেছিলাম যে দুইটা উৎস থেকে একই বিন্দুতে আপতিত হচ্ছে, এটাকে বলা হয় উপরিপাতন। আমরা যখন ফার্স্ট পেপারে তরঙ্গ চ্যাপ্টারটা পড়ছিলাম ওখানে তরঙ্গের উপরিপাতনের সঙ্গে আমরা দেখছিলাম ওখানে একটা বিন্দুতে একই সাথে দুটি তরঙ্গ আপতিত করলে সেটাকে তরঙ্গের উপরিপাতন বলে আমরা জানি। আচ্ছা, ফলে বিন্দুটি কখনো খুব উজ্জ্বল এবং কখনো অন্ধকার দেখায়। আমরা দেখছি ওখানে অন্ধকার এবং উজ্জ্বল আলোর ঝালর সৃষ্টি হয়েছে, এই ঘটনাকেই বলা হয় ব্যতিচার। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে গেল আমরা ব্যতিচারের শর্তাবলী। ব্যতিচারের শর্তাবলী হচ্ছে আলোক উৎস দুটি সুসংগত হতে হবে, উৎস দুটি সুসংগত হতে হবে, পরস্পরের নিকটে হতে হবে, তরঙ্গ দুটির বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে এবং পর্যায়ক্রমিক উজ্জ্বল এবং অন্ধকার বিন্দুর জন্য আচ্ছা এই জিনিসটাতে আমরা একটু পরে আসতেছি। আমরা আপাতত ব্যতিচারের সংজ্ঞা কি আমরা দেখলাম। আরেকটা জিনিস হচ্ছে সুসংগত উৎস তরঙ্গের উপরিপাতন। তরঙ্গের উপরিপাতন কি আমি একটু আগে বলছিলাম ভিডিও শুরুতে যে আমরা বেশ কিছু সংজ্ঞা আমরা ব্যতিচার বোঝার পরে আমরা বলবো। তো তরঙ্গের উপরিপাতন কি জিনিস সেটা আমরা বুঝছি। সুসংগত উৎস কি? সুসংগত উৎস হচ্ছে আমরা এখানে যেটা নিয়ে আলোচনা করছি ব্যতিচার আলাপ করার সময়, এই দুটি আসলে সুসংগত উৎস। সুসংগত উৎস অ্যাকচুয়ালি যদি সংজ্ঞাটা হয় সেটা হচ্ছে একই তরঙ্গ দৈর্ঘ্যের আলোক তরঙ্গ দুটি উৎস থেকে কোনো নির্দিষ্ট দশা পার্থক্যে নির্গত হলে এবং সর্বক্ষণের জন্য বজায় থাকলে তাদেরকে সুসংগত উৎস বলে। অর্থাৎ তোমার এখানে এই দুটো উৎস থেকে যে আলোক তরঙ্গ বের হবে, এটা থেকে যে আলোক তরঙ্গ, এটা থেকে যে আলোক তরঙ্গ বের হবে, এরা পরস্পর নির্দিষ্ট দশা পার্থক্যে বের হবে এবং সর্বদা এদের মধ্যে নির্দিষ্ট যে দশা পার্থক্য সেটা বজায় থাকবে, এটাকে বলা হয় সুসংগত উৎস। সুসংগত উৎসের সংজ্ঞাটা আমাদের জানতে হবে। আচ্ছা, আমরা ব্যতিচারের শর্তাবলী, ব্যতিচার কি জিনিস, ব্যতিচার সম্পর্কিত কিছু সংজ্ঞা দেখলাম। এখন আমরা ব্যতিচার নিয়ে একটা পরীক্ষা আছে, ইয়ং এর পরীক্ষা, সেটাতে আমরা যাব। আমরা ইয়ং এর পরীক্ষাটা দেখে আসি। আচ্ছা, আমরা এখন যে চিত্রটা দেখতেছি সেটা ইয়ং এর পরীক্ষা। আমরা ব্যতিচার নিয়ে আসলে ব্যতিচারের উপর ইয়ং এর যে পরীক্ষা সেটা। আচ্ছা, এখানে আমরা যখন ব্যতিচার আলাপ করছিলাম শুরুতে তখন আমরা বলছিলাম দুইটা সুসংগত উৎসের কথা। এখানে এটাই হচ্ছে সেই সুসংগত উৎস এবং এই সুসংগত উৎস থেকে ডি দূরত্বে, ক্যাপিটাল ডি দূরত্বে একটা পর্দা রাখা আছে। এই পর্দা তোমার ডি দূরত্বে আছে এবং আরেকটা জিনিস, এই যে তোমার সুসংগত উৎসদ্বয়, সুসংগত উৎসদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2D। আচ্ছা, এখন একটা জিনিস সেটা হচ্ছে এই S1 থেকে পি বিন্দুতে একটা আলোক তরঙ্গ গিয়ে পৌঁছালো এবং S2 থেকে আরেকটা আলোক তরঙ্গ পি বিন্দুতে গিয়ে পৌঁছালো। আমরা ধরলাম S1 থেকে যে তরঙ্গটা গেছে সেটার ইকুয়েশন হচ্ছে আমার এই যে এখানে লিখছি y1, যেটার নাম দিছে sin 2π/λ vt। আরেকটা হচ্ছে S2 থেকে যেটা পি বিন্দুতে গিয়ে পৌঁছেছে সেটা হচ্ছে sin, এই তরঙ্গটার ইকুয়েশন হচ্ছে y2 = sin 2π/λ vt + x। অর্থাৎ এদের মধ্যবর্তী যে পথ পার্থক্য সেটা ধরা হচ্ছে, আমি এখানে S1p এর তোমার এখানে একটা লম্ব আঁকলাম। অর্থাৎ খেয়াল করলে দেখবা এটা হচ্ছে এই দূরত্বটা অ্যাকচুয়ালি S1p, এটা সমান করে আসলে এটা কাটা হয়েছে ধরলাম। তাহলে এই S2pটা কি এতটুকু অংশ এক্সট্রা গেছে না, এটাকে বলা হচ্ছে x, এই যে প্লাস x। অর্থাৎ সে S2p এটার চাইতে একটু বেশি দূরত্ব অতিক্রম করছে, সেটার মান হচ্ছে x। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করো, আমরা জানি তরঙ্গের উপরিপাতন তরঙ্গ চ্যাপ্টারটা যদি তুমি একটু খুলো তোমাদের ফার্স্ট পেপারের বইতে, তাহলে দেখবা ওখানে যে তরঙ্গের উপরিপাতনে আমরা লব্ধি সরণ হিসাব করি, যে দুইটা তরঙ্গ আপতিত হয়েছে, দুইটা তরঙ্গের আপতনের ফলে বা উপরিপাতনের ফলে এই বিন্দুটার লব্ধি সরণ। তাহলে y = y1 + y2 দিয়ে হিসাব করতে হবে। আমরা এই দুইটা ইকুয়েশন যোগ করে দিব, যোগ করে দিয়ে আমাদের হাতে ইকুয়েশন আসবে এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি। যোগ করে এটা আনার কাজটা তোমার হাতে আমি ছেড়ে দিলাম। এই দুইটা ইকুয়েশন যোগ করে কিভাবে আনতে হবে তুমি জানো, sin c + sin d সূত্র ত্রিকোণমিতির, ওটা অ্যাপ্লাই করে আনবা। 2 cos 2π/λ x/2 sin 2π/λ vt + x/2। আচ্ছা, এখানে এই যে তোমার এটা আমরা জানি, এখানে যেহেতু আমরা দুইটা সাইন রাশি যোগ করছি তাহলে আমার লব্ধি রাশিটা সাইন রাশি হবে। তাহলে এই যে এই অংশটা
এটাকে আমরা ক্যাপিটাল এ ধরে নিলাম। এটা হচ্ছে আমার লব্ধি, এই লব্ধি রাশি, লব্ধি সরণ। এখানে এটাকে আমরা বিস্তার ধরলাম, এই সাইন ছাড়া বাকি অংশটাকে আমরা এই পুরো রাশিটা বিস্তার ধরলাম। যেমন এখানে স্মল এ ছিল বিস্তার, সিমিলারলি এখানে হচ্ছে ক্যাপিটাল একটা বিস্তার। তাহলে এই যে এ ধরে নিছি, ইকুয়েশন যদি দেখো, এ ধরে নিছি এসএন 2 পাই ল্যামডা ভিটি প্লাস এক্স বাই 2। তাহলে আরেকটা জিনিস, এখানে ইকুয়ালটা আমরা কি ধরে নিছিলাম একটু আগে দেখছি, টুয়াইজ এ কস 2 পাই ল্যামডা ইন্টু এক্স বাই 2। অর্থাৎ এই যে আমরা টুয়াইজ এ কস 2 পাই ল্যামডা এক্স বাই 2 কে এ ধরে নিছিলাম। আচ্ছা, তাহলে এখানে 2 পাই ল্যামডা এক্স বাই 2 কাটাকাটিকে আমরা একটু ছোট করে পাই এক্স বাই ল্যামডা লিখলাম। তাহলে আমার বিস্তার হচ্ছে টুয়াইজ এ কস পাই এক্স বাই ল্যামডা বিস্তার। তাহলে এখন খেয়াল করো, আমরা যে বিস্তার যখন পড়ছিলাম তখন আমরা বলছিলাম উজ্জ্বল অন্ধকার, সরি অন্ধকার উজ্জ্বল, অন্ধকার উজ্জ্বল, অন্ধকার উজ্জ্বল, এভাবে ঝালর সৃষ্টি হবে। এই যে অন্ধকার উজ্জ্বল, এই উজ্জ্বল বিন্দু সৃষ্টির শর্তটা আমরা দেখব। আমরা একটা জিনিস জানি যে এই রাশিটা, অর্থাৎ আমার যে লব্ধি রাশি, এটার মানটা সর্বোচ্চ যখন হবে তখনই উজ্জ্বল বিন্দু সৃষ্টি হবে, আবার যখন এটার মানটা সর্বনিম্ন হবে তখনই কি অন্ধকার বিন্দু সৃষ্টি হবে। তাহলে এইটার পুরোটার মান তোমার কখন সর্বোচ্চ হবে আমরা জানি হচ্ছে তরঙ্গের তীব্রতা তার বিস্তারের বর্গের সমানুপাতিক। তাহলে এখন আমরা উজ্জ্বল বিন্দুর শর্ত যদি বের করি, তার মানে হচ্ছে আমার যে বিস্তার, আমার যে এই যে বিস্তার আমি ধরছিলাম, এই বিস্তারটা যখন সর্বোচ্চ হবে, এবং বিস্তারটা কখন সর্বোচ্চ হবে, যখন এটার মানটা সর্বোচ্চ হবে, যখন কজের মানটা সর্বোচ্চ হবে, অর্থাৎ কস পাই এক্স বাই ল্যামডা ইকুয়াল টু 1। আমরা জানি কজের মানটা সর্বোচ্চ। আমি আবারও বলতেছি, আমার এই রাশিটার মান যদি আমার যখন লব্ধি সরণ সর্বোচ্চ হবে বা উজ্জ্বল বিন্দু তখনই সৃষ্টি হবে যখন বিস্তার সর্বোচ্চ হবে। বিস্তার কখন সর্বোচ্চ হবে, যখন এটার মানটা সর্বোচ্চ হবে, কজের মানটা সর্বোচ্চ হবে। তাহলে কজের মান সর্বোচ্চ হওয়ার শর্ত কি, কস পাই এক্স বাই ল্যামডা ইকুয়াল টু 1, বা আমরা বলতে পারি পাই এক্স বাই ল্যামডা ইকুয়াল টু 1 কখন হয়, কজের মান 0 পাই 2 পাই n পাই। তাহলে জাস্ট আমরা কি করছি লাইনটা বুঝছো, এখান থেকে আমরা এক্স এর মান কি পাচ্ছি, এক্স এর মান পাচ্ছি আমরা n ল্যামডা। ঠিক আছে, এটা জাস্ট ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, আমরা এটা নিয়ে কাজ করছি, জেনারেলাইজ করছি আমরা 0 পাই 2 পাই n পাই, n এর মান n ইকুয়াল টু 0 1 2 3 যে কোনো কিছু। তাহলে এই ল্যামডাকে যদি এই পাশে নিয়ে যাও, পাইকে যদি নামাই দাও, তাহলে n ল্যামডা পাচ্ছি আমরা। আচ্ছা, তাহলে x ইকুয়াল টু n ল্যামডা, n ল্যামডাকে আমরা চাইলে ল্যামডার নিচে 2 রেখে একটা 2n ল্যামডা বাই 2 লিখতে পারি। আচ্ছা, তারপর সিমিলারলি অন্ধকারের জন্য আমরা জানি কজ, এই যে বিস্তারের মানটা সর্বনিম্ন হবে কখন, যখন এটার মানটা 0 হবে। ঠিক আছে, সর্বনিম্ন কখন হবে, যখন এটার মানটা 0 হবে। আর এটা কখন 0 হবে, এটা হবে এইটা যখন 0 হবে তখন। তার মানে কি কস পাই এক্স বাই ল্যামডা ইকুয়াল টু 0, আর কজের মান কখন 0 হয়, পাই বাই 2, 3 পাই বাই 2, ডট 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 2n প্লাস 1 পাই বাই 2 ইত্যাদি সময়ে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল টু, এটা যদি এই পাশে নিয়ে যাই, এক্স কে রেখে বাকিগুলোকে যদি এই পাশে নিয়ে যাই, তাহলে 2n প্লাস 1 পাই বাই 2। অর্থাৎ এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, সেটা আমরা বই থেকে দেখাবো। এক্স উজ্জ্বল বিন্দুর শর্ত, অন্ধকার বিন্দুর শর্ত আমরা বের করছি। এখানে দেখো লিখছে, আচ্ছা, আলোর তীব্রতা সর্বোচ্চ উজ্জ্বল হওয়ার শর্ত হলো, আলোর তীব্রতা উজ্জ্বল হওয়ার শর্ত হলো পথ পার্থক্য ল্যামডা বাই 2 এর যোগ্য গুণিতক হতে হবে। আমরা একটু আগে দেখছি এই যে আমার এক্স ইকুয়াল টু কি আসে, n ল্যামডা। এক্স ইকুয়াল টু কি ছিল, পথ পার্থক্য ছিল না। এই যে আমরা চিত্র যখন আঁকছিলাম, খেয়াল করো, এই যে এক্স, এই এক্সটা কি ছিল, s2p আর s1p এর মধ্যে পথ পার্থক্য। অর্থাৎ উজ্জ্বল বিন্দু শর্ত হচ্ছে পথ পার্থক্য আমার এই যে আমি n ল্যামডা ছিল, n ল্যামডাকে আমরা ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক আকারে প্রকাশ করছি। অর্থাৎ ল্যামডা বাই 2 এর যোগ্য গুণিতক যখন হবে পথ পার্থক্য, তখন কি হবে, আমার উজ্জ্বল বিন্দু সৃষ্টি হবে। সিমিলারলি এটা হচ্ছে তোমার ল্যামডা বাই 2 হবে, ল্যামডা বাই 2। আচ্ছা,